আজ আর জনে যাব না, একটু পানি দে তো। নিমি একটু থেমে বলল, জনে যাবে না, তাহলে চলবে কি করে? ইচু কষ্ট করে গলা তুলে বলল, কেন, হাঁড়িতে তো চাল আছে, সজনে শাকটা সেদ্ধ করে ভাত রাঁধিস, নুন তো আছেই। নিমি নিচু গলায় বলল, নুনটা ওই মালার তলায় পড়ে আছে, সামান্যই। তাহলেই তো হলো, আগে একটু পানি দে, নামাজটা পড়ে নি। জল নিয়ে ইচু হতমুখ ধুয়ে উজু করল, তারপর চুপচাপ ফজরের নামাজে বসে গেল। ছোটবেলা থেকেই এটাই তার সবচেয়ে প্রিয় কাজ। দিনমজুরির কাজ বাদ পড়তে পারে, কিন্তু নামাজ না পড়ে সে কোনো দিন শুরু করেনি। নিমি আবার বলল, উঠেছ যখন, আজ জনে যাও, এখন তো যুদ্ধের বাজার, 10 আনা করে মজুরি দেয়, আগে 3 আনা পেতে। হাঁড়িতে 2 মুঠো চাল দেখলেই যদি না যাও, তাহলে তো হবে না। ইচু বিরক্ত হয়ে বলল, নামাজের সময় এত কথা বলিস না, একটু চুপ করে থাক। নামাজ শেষ করে দা হাতে বেরোতে গিয়ে হঠাৎ থামল সে। গলায় ক্লান্তি, তবু ক্ষুধা স্পষ্ট। খিদে পেয়েছে, কিছু আছে? নিমি মাথা নাড়ল, না, তেমন কিছু নেই। হাঁড়িটা দেখত, খুব খিদে পেয়েছে। 2টো একটু পানি দেওয়া ভাত আছে, আর কিছু না। ইচু নিঃশ্বাস ফেলে বলল, ওটাই দে, না খেয়ে গেলে দুপুরে এমন খিদে পায়, হাত কাঁপে, দাও ঠিকমতো ধরতে পারি না, কাজ করাও যায় না। শাইলিপাড়া গ্রামের পাশ দিয়েই রেল লাইন গেছে। সেই লাইন পেরোলেই একদিকে ফাঁকা মাঠ, বর্ষার জলে থই থই করছে বিল, চারপাশে কাশফুল ফুটতে শুরু করেছে। সাদা নরম ফুলগুলো বাতাসে দুলছে। জলের ওপর কলমিলতা ছড়িয়ে আছে জালের মতো। বনখেজুর গাছের মাথায় তেলাকুচো লতা দুলছে। লাল টুকটুকে ফলগুলো সবুজ পাতার আড়াল থেকে উঁকি দিচ্ছে। রেলের তারে ফিঙে পাখি ঝুলে আছে, যেন নিঃশব্দে সব দেখছে। রামা গোয়ালা নিজের জমিতে জনমজুর নিয়ে ধান কাটছিল। ইচুকে দেখে ডাক দিল, কোথায় যাস রে? সোনেকপুরের বিলে ধান কাটতে যাচ্ছি। কত মজুরি দিচ্ছে? 7 সিকি করে বিঘে। ইচু একটু থেমে বলল, তামাকের আগুনটা দেবে? রামা মাথা নাড়িয়ে বলল, নিয়ে যা, ওই বেনাঝোপের ধারে মালসা আছে। ইচু হালকা হেসে বলল, ভাত খেয়েই বেরিয়েছি, একটুও জিরোতে পারিনি। তামাক না খেলে কাজে মনই বসে না। মালসা থেকে আগুন নিয়ে তামাক ধরালো ইচু। ধোঁয়া টানতে টানতে ধীরে ধীরে এগিয়ে চলল সে, ভেজা মাঠের মধ্যে নিজের দিনের লড়াইয়ের দিকে। ইচুর গ্রাম থেকে প্রায় 2 মাইল দূরে সোনেকপুরের বিল। 150-200 বিঘে জমিতে ভাদুই ধান পেকে নুয়ে পড়েছে। এমন বৃষ্টি নেমেছে যে আর 2-4 দিন দেরি হলেই বিলের জল উঠে সব পাকা ধান ডুবিয়ে দেবে। তাই এদিকে এখন মজুরির দর চড়া, তার ওপর আবার একবেলা খোরাকিও জোটে। ইচুর খুব ভালো লাগে আল্লাহর কথা শুনতে। পায়রাগাছির ফকির এই অঞ্চলের নাম করা সাধু। একবার তাকে দেখেছিল ইচু। সেই ছোটবেলা থেকেই তার মনে ঈশ্বরের প্রতি একটা টান ছিল, কিন্তু ফকিরের সঙ্গে দেখা হওয়ার পর যেন সে টান আরও গভীর হয়ে গেছে। তখন থেকেই ইচু কেমন বদলে গেছে। সংসারের দিকে মন বসে না, মজুরি করে টাকা রোজগার, খাওয়া দাওয়া এসব নিয়েও তেমন ভাবনা নেই। কাস্তে হাতে ধান কাটতে কাটতে হঠাৎ কখন যে সে ভাবনার মধ্যে হারিয়ে যায়, সে নিজেও বুঝতে পারে না। এ নিয়ে লোকে ওকে খ্যাপায়, ও ইচু, শেষমেশ ফকির হবি নাকি রে? ইচু কিছু বলে না, শুধু চুপচাপ হাসে কিংবা মাথা নিচু করে কাজ করে যায়। সে খুবই সাদাসিধে মানুষ, কারো কথার জবাব দিতে পারে না, প্রতিবাদ করাও তার স্বভাবে নেই। এই সরলতার সুযোগ নেয় অনেকেই। মজুরির দরাদরি করতে পারে না বলে অনেকে ঠকিয়ে নেয় তাকে, কখনো কখনো বিনা মজুরিতেও কাজ করিয়ে নেয়। ওই চু, আমার বাড়ির চাল কুমড়োর মাচাটা পড়ে যাবে যে, একটু দেখে দিবি? কেন চাচা, কি হয়েছে? খুঁটিগুলো সব নড়ে গেছে। আচ্ছা, বিকেলে এসে ঠিক করে দিয়ে যাব। ইচু কথা দিলে তা রাখবেই, এ কথা সবাই জানে। যাকে যা বলবে প্রাণপণ চেষ্টা করবে তা পূরণ করতে।
মহাজনরা মুখের কথায় তাকে ধান ধার দেয় 2-3-20 পর্যন্ত, কারণ আজ পর্যন্ত সে কারও 1 কুড়িও মেরে দেয়নি। একবার পাশের গ্রামের মুখুজ্জেদের জমির ধান ভুল করে কেটে ফেলেছিল ইচু। বেশি না, কাঠাখানেক জমি। তখন তার নিজেরও পাশেই 2 বিঘে জমি ছিল। মুখুজ্জ মশাই যখন শুনলেন তার ধান কেউ কেটে নিয়েছে, তখন বেশ হইচই শুরু করলেন। কিন্তু কার ওপর সন্দেহ করবেন? চারদিকে তখন সবারই ধান কাটার মরশুম, কার বাড়িতে ধান নেই। 2 দিন পর সন্ধেবেলা ইচু নিজেই গিয়ে হাজির হল তার বাড়িতে। মুখুজ্জ মশাই অবাক হয়ে বললেন, কিরে ইচু, হঠাৎ? ইচু মাথা নিচু করে বলল, সালাম বাবু, একটা বড় ভুল করে ফেলেছি। কি ভুল? আপনার জমির কাঠাখানেক ধান ভুলে কেটে এনে ঘরে তুলে ফেলেছি, তাই ভাবছি দেড়া সুদ দিয়ে সেই ধান আপনাকে ফেরত দেব। মুখুজ্জ মশাই হাঁ করে তাকিয়ে রইলেন। ও, তোর কাজ? আমি তো খুঁজে খুঁজে হয়রান। ইচু লজ্জায় বলল, সেদিন খুব বৃষ্টি ছিল বাবু, আল ঠিক বুঝতে পারিনি। পরে শুনলাম আপনি খোঁজ করছেন, তখনই ভাবলাম এসে বলে যাই। ভুল তো হয়ে গেছে, তাই সুদ সহ শোধ করব। মুখুজ্জ মশাই চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তিনি জানতেন ইচুকে, এই ছেলেটাকে চোর বলে সন্দেহ করার প্রশ্নই ওঠে না। আশেপাশের 4-5 গ্রামের মানুষও তাকে মনে মনে সম্মান করে। তিনি মৃদু হেসে বললেন, তোর সুদ দিতে হবে না ইচু, আর যে ধান কেটেছিস সেটাও ফেরত দিতে হবে না, ওটা তোকেই দিলাম। ভুল তো করেই ফেলেছিস, এখন আর কি হবে? ইচু তাড়াতাড়ি হাত জোর করে বলল, না বাবু, তা হবে না। ওই ধান আমি নিতে পারব না, মাফ করবেন। ওই ধান আমার গলা দিয়ে নামবে না। আল্লাহ যা নিজে দেবেন তাই খেয়ে বাঁচব, যা দেবেন না সেটা আমার জন্য হারাম। মুখুজ্জ মশাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন তার দিকে। তারপর হেসে বললেন, যা, তাহলে ভেতর থেকে একটু চিড়ে নিয়ে যা, তোর কাকিমার কাছে চেয়ে নে। শোনেকপুরের বিলে পৌঁছে ইচু দেখল এখনও কোনো মজুর এসে পৌঁছয়নি। ব্যাপারটা তার ভালো লাগল না। বেশি মজুরি নেবে অথচ দেরি করে এসে কাজে ফাঁকি দেবে, এটা সে কোনোদিনই মানতে পারে না। তার কাছে কাজ মানে কাজ, ঘড়ির কাঁটার মতো ঠিকঠাক, কোনো ফাঁকি নেই। পথে যেতে যেতে কেউ জিজ্ঞেস করল, কি ধান রে? এটা বেনাঝুপি। এবার ফলন কেমন? 2.5-20 থেকে 3-20 হতে পারে। বিঘে প্রতি? তা না হলে কাঠা প্রতি নাকি? ইচু হেসে উঠল, সোজা সাপটা, খোলামেলা হাসি। তারপর চেঁচিয়ে বলল, কাঠা প্রতি 2.5-20 ফলন হলে আমরা কি আর জন খেটে খেতাম গো কর্তা? তোর বাড়ি কোথায়? সাইলে পাড়া। নাম কি? ইচু মণ্ডল। দুপুর গড়িয়ে বেলা 2:30-এর সময় দূরের রেল লাইনে ট্রেনটা গড়গড় করে চলে গেল। কিছুক্ষণ পরেই জমির মালিকের পাঠানো খাবার এসে পৌঁছাল। একজন লোক বাঁকে ঝুলিয়ে আধক্রোশ পথ হেঁটে এনেছে। কাঁসার জামবাটিতে সাজানো গরম ভাত, কুমড়োর ঘণ্ট আর কুচো চিংড়ি ভাজা। এই সময় ভালো করে খাওয়ানো মানে মজুরদের মন ভালো রাখা, আর তাতে কাজও বেশি পাওয়া যায়, এটা জমির মালিকেরা ভালোই জানে। খেতে খেতে আখের মণ্ডল বলল, আজ কিন্তু একটু সকাল সকাল উঠব, আমার ঘরে নুন নেই, বাজার থেকে নুন না নিয়ে গেলে বাচ্চারা কিছুই খেতে পাবে না। নুন কোথায় পাবি বলো তো? কাল বাজার ঘুরে এলাম, 1 চিমটি নুনও মেলেনি। ওমা, আলুনি খেতে খেতে তো মুখটাই একেবারে পচে যাচ্ছে, আর অন্ধকারে খেতে খেতে চোখও যেন ধ্যালে হয়ে যাচ্ছে। কতদিন কেরোসিন তেলের মুখই দেখি না। তা যাই বল, কুমড়োর ঝালটা কিন্তু বেশ হয়েছে। শনেকপুরের লোকগুলো খাওয়াতে জানে, পেট ভরে দেয়। কেরোসিন আবার কোথায় পাবি বলো? খাওয়া শেষ হতেই আখের মণ্ডল দা কাটা তামাকটা যত্ন করে কলকেতে সাজালো। আগুন ধরিয়ে একটান দিয়ে সেটা বাড়িয়ে দিল রমজান মণ্ডলের দিকে। এই চাচা, ধরো। ইচু একটু হেসে বলল, চাচা, তোমার বয়সটা কত হবে বলো তো? রমজান একটু ভেবে বলল, সে যে বছর জোড়া বন্যা হলো, তখন আমি গরু চড়াতাম, 30-40 তো পেরিয়ে গেছে বোধহয়। কেউ ঠিক বুঝতে পারল না সেই জোড়া বন্যা কবে হয়েছিল
কারো মনে নেই। আসলে রমজানের বয়স ৭০ পেরিয়েছে, কিন্তু হিসেব তার নিজের কাছেই ধোঁয়াটে। সংখ্যার হিসেবে এদের জ্ঞান এমনই অস্পষ্ট। বিকেল গড়িয়ে সন্ধে নামল। ৫টা ট্রেনটা মাদলার বিলের ওপর দিয়ে গড়গড় শব্দ তুলে চলে গেল। সনেকপুরের মাঠে ঝিঙের ফুল ফুটেছে। নোয়ালি সর্দার, যাতে বুনো কিন্তু গ্রামে বেশ প্রভাবশালী, গরুর পাল নিয়ে গ্রাম্য পথ ধরে ফিরছিল। ইচু তখনই সন্ধ্যার নামাজ সেরে উঠেছে। বেড়ার ধারে দাঁড়িয়ে নোয়ালি ডাক দিল, ও ইচু, কাল আমার কাজে জোন দিবি? না গো। কেন রে? সনেকপুরওয়ালাদের বিলে ধান কাটছি। তাহলে চল আমার বাড়ি, তামাক খেয়ে যাস। ইচু রমজানকে ডাকল, ও চাচা, চলো না, সর্দারের বাড়ি গিয়ে একটু তামাক খেয়ে আসি। নোয়ালির সর্দারের আসল উদ্দেশ্য কিন্তু তামাক খাওয়ানো নয়, মজুরির দর ঠিক করা। রমজান বয়সে বড়, অভিজ্ঞ, তাই সেই কথাবার্তার হাল ধরল। রমজান গম্ভীর গলায় বলল, ৭ সিকির কমে হবে না সর্দার, তুমি কিছু মনে করো না। তাহলে গলায় পা দিয়ে মেরে ফেললেই তো পারো চাচা। অন্যায় কিছু তো বলছি না। অন্যায় না? যা ছিল ১৪ আনা তাই ৭ সিকি। একটু ভেবে বলো, ৫ সিকি দিই, তার ওপর চাল, ডাল, মাছ সব দেব, তোমরা রান্না করে খাবে। আমাদের রান্না তো খাবে না জানি। আমার পুকুরে কিন্তু এবার এমন বড় বড় চ্যাং মাছ উঠেছে। হাত দিয়ে মাছের মাপ দেখিয়ে লোভ দেখানোর চেষ্টা করল নোয়ালি। রমজান মাথা নেড়ে বলল, ও সব হবে না সর্দার, ৭ সিকির কমে। নোয়ালি তাড়াতাড়ি কথাটা ঘুরিয়ে বলল, আচ্ছা আচ্ছা, আর এক কোলকে ধরাও চাচা। এই যে গাছের শশা আছে, কয়টা নিয়ে যেও, দুজনে খেও। শশা লাগিয়েছ নাকি? মাচার না মাটির? মাটির কোথায় পাব? উঠোনে মাচা বেঁধে দিয়েছি। শিম, বরবটি, শশা। বাজার থেকে কিনে খাওয়ার সাধ্য আছে নাকি? তরকারির যা দাম। রমজান দীর্ঘশ্বাস ফেলে বলল, সে কথা আর বলো না। আগে হাটে বেগুন কিনতাম ১ পয়সায় ২-৩ সের, এখন বলে ৮ আনা সের। খাওয়া দাওয়া সব উঠে গেল। ঝিঙে আছে নাকি? আছে তো, তোমাদের জন্য তুলে দেব। শেষে একটু থেমে রমজান নিচু গলায় বলল, যাকগে, ৫ সিকিতেই দিও সর্দার, তবে কারো কাছে কিন্তু বলো না। কাজের কথা শেষ। তামাক খাওয়া, শশা ঝিঙে দেওয়া, সব মিলিয়ে নোয়ালির উদ্দেশ্য সফল হল। সে জানে রমজানই মজুরদের নেতা, ওকে রাজি করাতে পারলেই বাকিরা নিজে থেকেই মানবে। ইচু আর রমজান তামাক খেয়ে হাতে শশা ঝিঙে নিয়ে ফিরতে লাগল। বাড়ি পৌঁছতে তখন বেশ রাত। ইচু ঢুকেই বলল, ভাত রেঁধেছিস? নিমি ক্লান্ত গলায় বলল, শরীরটা ভালো নেই আজ, পানি দেওয়া ভাত আছে, সেটাই খেয়ে নাও। তরকারি? কিছু নেই। ইচু হাতে থাকা ঝিঙেগুলো বাড়িয়ে দিয়ে বলল, এইগুলো রেঁধে দে। নিমি বিরক্ত হয়ে বলল, রাঁধব কি দিয়ে? তেল কোথায়? সেদিন ৫ পলা ধার করে এনেছিলাম আচিরন বিবির কাছ থেকে, এখনও শোধ দিতে পারিনি, আবার কি করে চাইব? ইচু একটু ভেবে বলল, পোড়া করে দে। নিমি হেসে গড়াগড়ি, আঁচল দিয়ে মুখ চেপে বলল, ও মা, ঝিঙে পোড়া? কেউ কোনোদিন শুনেছে নাকি? খেতে পারবে না। পারব, তুই দে। শেষমেশ তাই হল। সামান্য আলো, একটা পোকা ধরা পাকাটির ক্ষীণ আলোয় খাওয়া সারল তারা। ঘরে তেল নেই, আলো নেই, চারদিক অন্ধকার। কে আসে কে যায় বোঝার উপায় নেই। বাইরে কচুর ঝোপে কেউ ঝাঁকার মধ্যে জোনাকি জ্বলছে। আলো আধারির খেলা। আকাশে মাঝে মাঝে বিদ্যুতের মতো ঝিলিক। মনে হচ্ছে রাতে হয়তো বৃষ্টি নামবে। ভাদ্রের গুমোট গরমে সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর ইচু মাদুর পেতে শুয়ে পড়তেই চোখ লেগে এলো। মুহূর্তের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল সে, চারপাশের দারিদ্র্য, কষ্ট সব কিছু ভুলে। কতক্ষণ ঘুমিয়েছিল ইচুর ঠিক মনে নেই। হঠাৎ বাইরে গোলমালের শব্দে তার ঘুম ভেঙে গেল। অনেক লোকের গলা, সবাই যেন ওর বাড়ির উঠোনেই জড়ো হয়েছে। কি ব্যাপার? পাড়ার মোড়ল হাফেজ বুড়োর গলা ভেসে এলো, ও ইচু, ইচু, বাড়ি আছিস? বশিরুদ্দি শেখ ডাকছে, ও ইচু, ওঠ, শোনো, এদিকে আয়। ভোর সবে ফুকেছে, কাক ডাকছে, পাখিরা জেগে উঠছে। ইচু ধর্মড় করে উঠে বসে চোখ মুছল। ফজরের নামাজের সময় প্রায় পেরিয়ে গেছে, কিন্তু এত লোক ওর উঠোনে কেব? বাইরে এসে যা দেখল তাতে সে থমকে গেল। পাড়ার প্রায় সবাই ওর উঠোনে দাঁড়িয়ে। অবাক হয়ে বলল, কি হয়েছে গো মোড়ল কাকা?
হাফেজ মণ্ডল গম্ভীর গলায় বলল, এদিকে আয়। ইচু একটু থেমে বলল, আগে নামাজটা পড়ে নি, দেরি হয়ে গেছে। পেছনের দাওয়ায় তাড়াতাড়ি নামাজ সেরে এসে সামনে দাওয়াতেই সবাই একসঙ্গে এগিয়ে এলো। যেন সবাই কিছু বলতে চায়, কিন্তু কেউ ঠিক শুরু করতে পারছে না। ইচুর বুকের ভেতর ধরভর শুরু হলো। অকারণ ভয় চেপে ধরল তাকে। নিমি কোথায়? এই ভোরে সে কোথায় গেল? সবাইকে থামিয়ে হাফেজ বলল, চল আমার সঙ্গে আয়। ইচু আর কিছু না বলে ওদের পেছনে পেছনে হাঁটতে লাগল, একেবারে রেলের পুতুলের মতো। সবাই রেল লাইনের দিকে যাচ্ছে। নাবাল ক্ষেতের এক হাঁটু জল পেরিয়ে তারা উঠে এলো লাইনের ওপর। একটা খেজুর গাছের ঝোপের কাছে গিয়ে সবাই হঠাৎ থেমে গেল। হাফেজ ডাকল, এদিকে আয়। ইচু এগিয়ে গিয়ে যা দেখল তাতে তার মাথা ঘুরে উঠল। পা কাঁপতে লাগল, প্রায় পড়ে যাচ্ছিল। কষ্টে নিজেকে সামলাল। রেল লাইনের ওপর একটা রক্তাক্ত দেহ পড়ে আছে, গলা সামনের দিকে গভীরভাবে কাটা। দেহটা অস্বাভাবিক ভঙ্গিতে চিত হয়ে পড়ে। ওটা নিমি। তারপর কি হয়েছে ইচুর ঠিক মনে নেই। চারপাশে লোকজন তাকে ঘিরে প্রশ্ন করতে লাগল, কাল কোথায় ছিলি? নিমি কতক্ষণ ঘরে ছিল? রাতে কিছু শুনিসনি? কারোর কারোর গলায় সন্দেহ। ও নিজে গলা দেয়নি, খুন করে এনে এখানে ফেলা হয়েছে, চিহ্ন পাওয়া গেছে। ইচু বোঝে সন্দেহটা তার দিকেই ঘুরছে। কেউ বলল, দফাদারকে খবর দিতে হবে, তার আগে ইচুর কাছ থেকে সব শুনে নেওয়া দরকার। তাই তো ভোরে সবাই গিয়ে ডাকছিলাম। ইচু মাথায় হাত দিয়ে বসে পড়ল, গলা শুকিয়ে গেছে। আমি কিছুই জানি না চাচা, আল্লাহ জানে। মরার মতো ঘুমিয়েছিলাম। বউ কিছু বলেছিল? ঝগড়া হয়েছিল নাকি? না চাচা, কিছুই না। রাতে বউ ঘরেই ছিল তো? এই প্রশ্নটা শুনে ইচুর বুকের ভেতর ঠান্ডা হয়ে গেল। কেন এমন জিজ্ঞেস করছে সবাই? ঠিক তখনই বসিরুদ্দি শেখ এগিয়ে এসে তাকে ধরে উঠাল। আমার কথা শোনো সবাই, ইচু ওই রকম লোক না। আমরা এখনই ওটে নিয়ে বনগায় যাই, মুক্তারবাবুদের কাছে। ওনারা যা বলবেন তাই করা হবে। এখানে থাকলে দফাদার এসে এখনই বেঁধে নিয়ে যাবে। তারপর চারদিকে তাকিয়ে বলল, কে কে যাবে? দেখা গেল প্রায় সবাই রাজি। ইচু ভাঙা গলায় বলল, কিন্তু উকিল মুক্তবদের টাকা আমি কোথা থেকে দেব? হাতে তো শুধু একটা টাকা আছে, কালকের মজুরির, তাতে হবে? হাফেজ সঙ্গে সঙ্গে বলল, টাকার কথা ভাবছিস কেন? আগে প্রাণটা বাঁচুক, টাকার ব্যবস্থা আমরা করব, চল। বছিরদ্দিও মাথা নেড়ে বলল, হ্যাঁ সে আমরা দেখব, তুই শুধু চল। হাফেজ বলল, রেল লাইন ধরেই যাই, সোজা রাস্তা দিয়ে গেলে পুলিশ ধরে ফেলবে। সকাল 7:30টার মধ্যেই তারা বনগ্রামের বড় মুক্তার রামলাল চাটুর্যের বাড়িতে পৌঁছাল। রামলালবাবু তখন সেরেস্তায় বসে চা খাচ্ছেন, পুরোপুরি দিন শুরু করেননি এখনো। মুহুরি দুলাল চক্রবর্তীকে বকছেন, কালই তো বলেছিলাম কাছাড়ি থেকে ফিরে জামিননামা দুটো সই করাতে হবে, তোমার কিছুই মনে থাকে না। এখন 8টার সময় আসছো, কাজ করব কি করে এভাবে? ওদের দরখাস্তের নকল নিয়েছ? দুলাল একটু কুণ্ঠিত গলায় বলল, আগে নকলের জন্য দরখাস্ত করেছি, কিন্তু বিনয়বাবুকে পাইনি কাল। আজ সকালে গিয়ে আগে নকল বার করো, না হলে জেরা এগোবে না। ঠিক তখনই ওদের দিকে তাকিয়ে বললেন, কে তোমরা? কোথা থেকে এসেছ? হাফেজ এগিয়ে এসে মাথা নিচু করে কপালে হাত ঠেকিয়ে বলল, সালাম বাবু। কি ব্যাপার, বাড়ি কোথায়? হাফেজ কাঁপা গলায় বলল, বড় বিপদে পড়েছি বাবু, তাই আপনার কাছে এসেছি, খুনের ঝামেলা। রামলালবাবু একটু চুপ করে রইলেন। তিনি অভিজ্ঞ মানুষ, এমন কেস বহু দেখেছেন। ধীরে একটা সিগারেট ধরিয়ে টান দিয়ে গম্ভীর গলায় বললেন, খুন? কেমন খুন বলো শুনি? হাফেজ ইচুর দিকে আঙুল তুলে বলল, এই লোকটার বউকে কাল রাত্রে রেল লাইনে গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। রামলালবাবু শান্ত গলায় জিজ্ঞেস করলেন, ওর নাম কি? ইচু। রাতে কোথায় ছিল? বাড়িতেই শুয়েছিল বাবু। বউয়ের স্বভাব চরিত্র কেমন? হাফেজ চুপ করে গেল। বয়স, মানসম্মান সব মিলিয়ে এমন কথা মুখে আনা তার পক্ষে কঠিন। পাশে দাঁড়িয়ে বছিরদ্দি শেখ একটু গলা খাকারি দিয়ে বলল, ভালো ছিল না বাবু। ইচু যেন বজ্রাঘাতে থমকে গেল। অবাক চোখে বছিরদ্দির দিকে তাকিয়ে রইল। নিমি খারাপ? সে তো কিছুই জানে না। সেই স্বামী, আর সবার আগে তারই জানা থাকার কথা, তবু সে কিছুই জানে না আর অন্যরা সব জানে। বছিরদ্দি আবার বলল, বাবু, ইচু খুব ভালো মানুষ, একেবারে নিরীহ, এসব কিছুই জানে না, খুনও করেনি। রামলালবাবু কড়া গলায় থামিয়ে দিলেন, তুমি কি করে জানো?
তোমাকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে নাকি? যা জানো তাই বলো, না জানা কথা বলে জ্যাঠামি করো না। গিয়ে বসো ওখানে। বছিরুদ্দি চুপসে গেল। হাফেজও একটু সন্ত্রস্ত হয়ে পড়ল। রামলালবাবু এবার তার দিকে তাকিয়ে বললেন, তুমি বলো কি জানো? হাফেজ ধীরে ধীরে সব খুলে বলল, ইচুর মুখে যা শুনেছে। সারাদিন কাজ করে এসে সে ঘুমিয়ে পড়েছিল, কিছু টের পায়নি। শোবার আগে নিমি তাকে ভাত খেতে দিয়েছিল, কোনো ঝগড়া হয়নি। রামলালবাবু জিজ্ঞেস করলেন, আত্মহত্যা হতে পারে? না বাবু, গলার দাগ দেখলেই বোঝা যায় কেটে মারা হয়েছে, তারপর রেল লাইনে ফেলে রাখা হয়েছে। পুলিশও তাই ধরবে। লাশ আগে কে দেখে? আমার ভাই আর নবী শেখ ভোরে মাছ ধরতে গিয়ে দেখে, তারপর দৌড়ে এসে আমাকে খবর দেয়। ঠিক আছে, বুঝেছি। আগে সুরতহল হোক, তারপর দেখা যাবে। দফাদারকে খবর দিয়েছ তো? ভালো করেছ। তবে কেসটা শক্ত, সন্দেহ কিন্তু ইচুর দিকেই যাবে। বউয়ের চরিত্র নিয়ে কথা উঠেছে, এই ধরনের ঘটনায় শান্ত লোকও হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একটু থেমে আবার বললেন, তোমরা লুকিয়ে এখানে এসেছ? হ্যাঁ বাবু। ঠিক আছে, একটা কথা শিখিয়ে দিই। ইচু, এদিকে আয়। ইচু কাঁপা পায়ে এগিয়ে এসে সালাম করে দাঁড়াল। রামলালবাবু ধীরে ধীরে বললেন, শোনো, তুমি খুন করেছ কি করনি সেটা আমি জিজ্ঞেস করছি না, আমাদের কাজও না। আমরা ধরে নেব তুমি করনি, কিন্তু পুলিশ তা মানবে না। আজই হয়তো তোমাকে গ্রেপ্তার করবে, তোমার কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করতে চাইবে, কিন্তু কিছুতেই বলবে না যে তুমি খুন করেছ। করেই থাকো বা নাই করে থাকো, স্বীকার করবে না। বুঝেছ? ইচু মাথা নেড়ে চুপ করে রইল। হাফিজ তখন জিজ্ঞেস করল, বাবু পুলিশ ধরলে কোথায় রাখবে ওকে? হাজতে, বিচার শেষ না হওয়া পর্যন্ত। এখানে শেষ বিচার হবে না, দোষ প্রমাণ হলে যশোরে দায়রায় পাঠানো হবে, সেখানে জজ সাহেব বিচার করবেন। আর তোমরা টাকা পয়সার ব্যবস্থা করো, বড় কেস, অনেক খরচ। এই কথা শুনে হাফেজ আর বশিরুদ্দিন যেন ভেঙে পড়ল। বনগার মুক্তারবাবুর খরচই জোটানো দায়, তার ওপর আবার যশোর কোর্ট। গরিব গ্রামবাসীদের পক্ষে এ এক অসম্ভব বোঝা। এই সময় পর্যন্ত ইচু একটাও কথা বলেনি। এবার ধীরে ধীরে সে হাত জোড় করে বলল, বাবু, আমার একটা কথা আছে। সবাই তার দিকে তাকালো, যেন মনে হলো এবার হয়তো সে কিছু গোপন কথা বলবে। হাফেজ আর বশিরুদ্দি একে অপরের মুখ চাওয়াচাবি করল। কে জানে, মানুষের ভেতরটা তো বাইরে থেকে বোঝা যায় না। রামলালবাবুও তাকিয়ে রইলেন, চোখে একরকম অনুসন্ধানী দৃষ্টি। বলো, কি বলবে? ইচু হঠাৎ তার পায়ে লুটিয়ে পড়ে বলল, বাবু, আমার একটা দরবার আছে। আমি গরিব মানুষ, দিনমজুর। আপনার পাওনা হয়তো দিতে পারবো না, কিন্তু দয়া করে একটা কথা রাখবেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। রামলালবাবু একটু অপ্রস্তুত হয়ে বললেন, এই পা ধরছ কেন? বলো কি চাই? ইচু মাথা নিচু করেই বলল, বাবু, আমাকে যেখানে রাখুক, খাওয়া দাওয়া না থাকলেও চলবে, কিন্তু আপনি ওদের বলে দেবেন আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। এইটুকুই চাই, আর কিচ্ছু না। ঘরটা এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। হাফেজ, বশিরুদ্দি সবাই নির্বাক। এমন কথা তারা আশা করেনি। রামলালবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। জীবনে কত খুনের মামলা দেখেছেন, কত লোকের কান্না, কত অনুনয়, কিন্তু এই কথা, এই সময় একজন মানুষ যার মাথার উপর খুনের অভিযোগ, সামনে জেল, বিচার, অনিশ্চিত ভবিষ্যৎ, সে নিজের প্রাণ ভিক্ষা চাইছে না, টাকা চাইছে না, শুধু নামাজ পড়ার অনুমতি চাইছে। রামলালবাবু তাকিয়ে রইলেন ইচুর দিকে, নিঃশব্দে, গভীরভাবে, যেন প্রথমবার সত্যিকারের মানুষটাকে দেখলেন। রামলালবাবু সেদিন বার লাইব্রেরিতে গিয়ে গল্প করতে করতে বলছিলেন, সত্যি বলছি ভায়া, লোকটার কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আজ যাকে পথে ধরবে পুলিশ, কাল হাজতে পুরবে, সব শেষ হয়ে যাচ্ছে যার, সে কি না ওই কথা বলে? আমি তো ভেবেছিলাম সব স্বীকার করবে, কিন্তু না, এমন একটা কথা বলল, আমার চোখে জল এসে গিয়েছিল। ওদিকে ইচু আর গ্রামের লোকেরা সেখান থেকে বেরিয়ে এলো। বাজারে নিয়ে গিয়ে তাকে পেট ভরে খাওয়ানো হলো, তেলে ভাজা, সিঙাড়া, কচুরি, মুড়ি। হাফেজ বলল, ওকে ভাত খাওয়ানো গেলে ভালো হতো রে, কে জানে পুলিশ ধরে কোথায় নিয়ে যাবে, আজ আর খাওয়া জুটবে কিনা। কিন্তু এত সকালে হোটেলে ভাত মেলেনি। সবাই হাঁটতে লাগল। দুপুর এখনো হয়নি। পথের ধারে এক বটগাছের নিচে
ইচু থেমে নামাজ পড়তে বসল। এই সময় তার মনটা কেমন শান্ত হয়ে যায়। ঝিরঝিরে হাওয়ায়, গাছের ছায়ায় নামাজে ডুবে গেলে সে সব ভুলে যায়। চোখে জল এসে যায়। নিমির কথা মনে পড়ে। কত যত্ন করত সে, ভাত বেঁধে দিত, খেয়াল রাখত। লোকজন বলে তার চরিত্র খারাপ ছিল, কিন্তু ইচু কিছুই জানে না। তার বুকের ভেতর হালকা ব্যথা ওঠে। নিমিকে সে খুন করবে এমন কথা তার মনে কোনোদিনও আসেনি। আল্লাহ সব দেখছেন, ভয় কিসের? মালিক যা করবেন তাই হবে। অদ্ভুতভাবে সেদিন পথে তাকে পুলিশ ধরল না। দুপুর গড়িয়ে তারা যখন গ্রামে ফিরল, তখন দেখল দফাদার বসে আছে বড় মোড়লের বাড়িতে। চারপাশে লোকের ভিড়। ডাকাডাকি, প্রশ্ন, সাক্ষীর জবানবন্দি সব মিলিয়ে বিকেল হয়ে গেল। শাইলিপাড়ার প্রায় সবাই একসঙ্গে বলল, ইচু এমন কাজ করতে পারে না। জবানবন্দিতে আরও জানা গেল, নিমি নাকি প্রায় রাতে স্বামীকে ঘুম পাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যেত। গ্রামের মধ্যে তার অনেকের সঙ্গে সম্পর্ক ছিল। এসব কথা শুনে চারদিকে ফিসফাস। দারোগাবাবু ইচুকে সামনে ডেকে প্রশ্ন করতে লাগলেন, তুমি কিছুই জানতে না? না দারোগাবাবু, কিছুই জানতাম না। জানো, যদি চালান হয় তোমার ফাঁসি হতে পারে। ইচু শান্ত গলায় বলল, আল্লাহর যদি তাই ইচ্ছে হয়, আমার কোনো দুঃখ থাকবে না। তিনি যা করবেন তাই হবে, আমি তাতেই রাজি। হাফেজ মণ্ডল আর থাকতে না পেরে এগিয়ে এলো। কাকে কি বলছেন বাবু? আল্লাহর নাম নিলেই ওর চোখে জল আসে। এমন লোক এদিকে আর নেই। দারোগাবাবু আবার জিজ্ঞেস করলেন, কাল রাতে কোথায় ছিলে? ঘরেই শুয়েছিলাম। সারাদিন খাটার পরে এমন ঘুম এসেছিল, কিছুই টের পাইনি। সকালে সবাই ডেকে তুলেছে। দারোগাবাবু অনেক দিনের অভিজ্ঞ মানুষ, মানুষের মুখ দেখেই অনেক কিছু বুঝতে পারেন। ইচুর মুখের দিকে তাকিয়ে তার মনে হল, এই লোকের দ্বারা এমন কাজ হওয়া সম্ভব নয়। যেন হঠাৎ করে এই সত্যিটা তার সামনে পরিষ্কার হয়ে গেল। সেদিন সন্ধ্যায় নামাজ সেরে ইচু যখন নিজের ফাঁকা ঘরে ঢুকল, বুকটা হু হু করে উঠল। অচেতনভাবে ডাকল, নিমি, ও নিমি, ভাত দে। কোনো উত্তর নেই। সে আবার ডাকল, নিমি শোন, ভাত দিবি না? চারদিকে শুধু নীরবতা। নিমিকে সে খুব ভালোবাসত। লোকের কথা সে বিশ্বাস করতে পারে না। বিচার করার অধিকারও তার নেই। নিজের মনে সে নিমিকে ক্ষমা করে দিয়েছে। পরদিন ভোরে গ্রামের লোকেরা দেখে, ইচু নেই। তার ঘর খালি, এক বস্ত্রে বেরিয়ে গেছে। ঘরের কলসি, হাঁড়ি পাতিল, নারকেলের মালা সব পড়ে আছে যেমন ছিল। খোরশেখালি গ্রামের প্রান্তে নদীর ধারে এক তেঁতুল গাছের নিচে ছোট্ট একটা কুঁড়ে ঘরে একজন ফকির এসে থাকতে শুরু করে। সন্ধ্যা হলে খেজুর পাতার চাটাই পেটে নদীর ধারে নামাজ পড়ে। আকাশে মেঘ ভাসে। আলো আধারির মধ্যে তার মুখে এক অদ্ভুত শান্তির আভা দেখা যায়, মৃদু, নির্মল, যেন ভোরের তারা। একবেলা ভিক্ষে করে খায় আর সারাদিন আল্লাহর নাম জপে। গ্রামের লোকেরা তাকে শ্রদ্ধা করে, ভক্তি করে। তার নাম ইচু ফকির। এই গল্প যদি আপনার মনে সামান্য দাগ কেটে থাকে, যদি কৌতূহল জেগে থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। পরের এপিসোড মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এটাই আমাদের গল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি।